সাল 1945, 16 জুলাই সকাল 5:30 একটা বিশাল ধামাকা, এবং এই ধামাকার মধ্য দিয়েই মানব জাতি এক নতুন যুগে প্রবেশ করে, এবং এই যুগটিকেই বলা হয় নিউক্লিয়ার বা পারমাণবিক বোমার যুগ। আজকে অবশ্য আমরা পারমাণবিক বোমার ব্যাপক ধ্বংসযোগ্য এবং তখনকার বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তৃতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মানি বা হিটলারের সাথে পৃথিবীর অন্য সকল দেশের যে যুদ্ধটা ছিল, আমরা আসলে এই যুদ্ধ নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব তখনকার সময়ে দুই বিখ্যাত সায়েন্টিস্ট, একজন হচ্ছে জার্মানির ওয়ার্নার হাইজেনবার্গ এবং অন্যদিকে আমেরিকার জে রবার্ট ওপেনহাইমার। চলেন শুরু করা যাক। ওপেনহাইমারের জন্ম 1904 সালের জার্মান জুইশ ফ্যামিলিতে, এবং সেটা ছিল নিউ ইয়র্ক সিটিতে। এবং ওপেনহাইমারকে ছোটবেলা থেকেই চাইল্ড জিনিয়াস বলা হতো। এর পিছনে কারণ আছে, কারণ সে তার 10 বছর বয়সে হাই লেভেল ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করত, জাস্ট ভেবে দেখেন। এবং পরবর্তীতে সে তার হার্ভার্ড ইউনিভার্সিটিতে 4 বছরের কোর্স 3 বছরে কমপ্লিট করে ফেলে। এবং তার আসলে তখন তাকে বলা হতো, তার নির্দিষ্ট আসলে কোন একটা নির্দিষ্ট ফিল্ডে তার তেমন আগ্রহ ছিল না, তার সকল বিষয়ে বিস্তর আগ্রহ। সে ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে, ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে, লিটারেচার নিয়ে পড়াশোনা করেছে। তার নির্দিষ্ট কোন একটা বিষয় সম্বন্ধে সে তখন বুঝতেই পারতো না আসলে সে কোন জিনিসটার প্রতি ভালো, কারণ সে সবকিছুই খুব ভালোভাবে করছিল। এবং তখনকার সময়ে যে রবার্ট ওপেনহাইমারদের বাসায় যারা যেত, তারা একটা জিনিস বেশ ভালোভাবে লক্ষ্য করতো, সেটা হচ্ছে তাদের বাসাটা একটু আপার ক্লাস ধনী ফ্যামিলি যেটাকে বলে সেটা। কারণ তাদের বাসার ভিতরে ঢুকলেই একটা অন্যরকম একটা ভাইব পাওয়া যেত। রুমের দেয়ালে অনেক ভালো পেইন্ট, আর্ট করা, অনেক ভালো ভালো ছবি, তো এসব বিষয়গুলো একটা অন্যরকম একটা ভাইব দিত তাদের বাসার ভেতরে। কারণ তার মা ছিল একজন খুবই ভালো আর্টিস্ট, খুব ভালো ছবি আঁকতো, এবং তার বাবা ছিল একজন টেইলর, সে ফ্যাশন ডিজাইনার ছিল। তার মানে বুঝতেই পারছেন তাদের বাসাটার এনভায়রনমেন্টটাই ছিল একটু অন্যরকম। 1922 সালে যখন তার বয়স 18, তখন সে হার্ভার্ডে কেমিস্ট্রিতে ভর্তি হয়, এবং সে পরবর্তীতে গ্রাজুয়েশন শেষ করে ইউরোপে চলে আসেন। ইউরোপে থাকাকালীন অবস্থায় সে ক্যামব্রিজে চাকরি করে, এবং পরবর্তীতে সে সেখান থেকে আবারও আমেরিকাতে ফিরে যায়। এবং অন্যদিকে আমাদের গল্পের আরেক হিরো ওয়ার্নার হাইজেনবার্গ জার্মানিতে, তার জন্ম 5 ডিসেম্বর 1901 জার্মানির জুইশ ফ্যামিলিতে। এখানে দুজনের ভিতরে একটা জিনিস কমন, সেটা হচ্ছে তারা দুজনেই জুইশ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। হাইজেনবার্গ সে কোনো দিকে কম নয়, সেও যথেষ্ট জিনিয়াস এবং ট্যালেন্টেড একজন মানুষ ছিল তখনকার সময়ে। হাইজেনবার্গ মিউনিকের ম্যাক্সিমাল স্কুলে পড়াশোনা করত। 1920-এর পরে 1922 এবং 23-এর দিকে সে গটেঙ্গানে চলে যায় ফিজিক্স পড়াশোনা করার জন্য, এবং 1923 সালে সে তার পিএইচডি কমপ্লিট করে ফেলে। এবং 1924 সালে সে গটেঙ্গান ইউনিভার্সিটিতে প্রাইভেট লেকচারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। এবং তার সম্বন্ধে শোনা যায়, এবং তার শিক্ষকরা এই জিনিসগুলো সবসময় বলতো এবং লিখতো, যে সে একজন অসাধারণ স্টুডেন্ট ছিল, অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। সে তার ক্লাসে সবসময় সে টপ থাকতো, এবং মিউজিকের প্রতি তার কিছুটা আগ্রহ ছিল, এবং ছোটবেলাতে সে খুব ভালো পিয়ানো বাজাতে পারতো, এবং খুবই কম বয়সে অনেক জটিল পিয়ানোর যে সুরগুলো সেগুলো সে তুলতে পারতো। হাইজেনবার্গ 1932 সালে সে নোবেল প্রাইজ পায়, এবং নোবেল প্রাইজটা সে পেয়ে থাকে ফর দ্য ক্রিয়েশন অফ কোয়ান্টাম মেকানিক্স। তার মানে আমরা বলতে পারি তার জন্ম যদি 1901 হয়ে থাকে, 1932-এ নোবেল প্রাইজ, তার মানে সে 31 বছর বয়সে নোবেল প্রাইজ পায়, সর্বকনিষ্ঠ নোবেল প্রাইজ উইনার। জাস্ট ভেবে দেখেন সে কতটা ট্যালেন্টেড। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মানির উপরে ব্যাপক পরিমাণে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। আসলে বিষয়টি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই, আসলে জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধ থেকে আসলে হেরে বের হয়ে আসে, তখন তাদের উপরে ব্যাপক পরিমাণে আসলে ধ্বংসযজ্ঞ পরবর্তী সময় তাদের উপরে অনেক ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়, এবং সেই ঋণগুলো জার্মানিকে পরিশোধ করতে হতো। তবে এই জিনিসটা জার্মানির সাধারণ মানুষ এবং তখনকার জার্মানির যারা পলিটিশিয়ান ছিলেন, তারা বিষয়টাকে খুব একটা ভালোভাবে দেখতো না, এবং তারা নিজেদেরকে ভাবতো তাদের সাথে অবিচার করা হয়েছে। এটার কারণেই 1930-এর সময়কালে অ্যাডলফ হিটলারের উত্থান শুরু হতে থাকে।
1930-এ সেই সময়টাতে। কারণ 1930-এ যখন অ্যাডলফ হিটলারের উত্থানটা শুরু হতে থাকে, এর মূল কারণ ছিল যে জার্মানিকে এত ঋণের বোঝাতে চাপিয়ে দেওয়া হয়েছে, জার্মানির বর্তমান যে অর্থনীতির অবস্থা, এই সকল বিষয়গুলো আসলে অ্যাডলফ হিটলার মানুষের কাছে বলতো, তখনকার সময় জার্মানিদের কাছে বলতো যে আমাদের সাথে অবিচার করা হয়েছে এবং এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং তখনকার সকল মোটামুটি ভাবে বলতে গেলে জার্মানির বেশিরভাগ মানুষই অ্যাডলফ হিটলারকে সাপোর্ট করেছে সেই সময়টাতে। তবে অ্যাডলফ হিটলারের উত্থানের সাথে সাথে আরও একটি জিনিস হয়, সেটা হচ্ছে অ্যাডলফ হিটলার জুইসদের পছন্দ করতেন না এবং সে সবসময় মনে করতেন জার্মানির আজকের এই অবস্থার পিছনে জুইশরা অন্যতম দায়ী। সেই জন্য তখনকার সময়ে বড় বড় যে সায়েন্টিস্ট যারা একটু জ্ঞানী গুণী যারা ছিল, আসলে তারা ম্যাক্সিমামই ছিল জুইশ ফ্যামিলির। তো অ্যাডলফ হিটলার যখন তার আধিপত্য বিস্তার করতে থাকলো 1930-এর পর থেকে, তখন সকল সায়েন্টিস্টরা দেশ ত্যাগ করা শুরু করলো। তারা আমেরিকাতে চলে আসার বিভিন্ন অন্যান্য দেশে চলে যেতে থাকলো এবং পরবর্তীতে 1933 সালে অ্যাডলফ হিটলার চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। তবে এই সময়টাতে অন্যান্য সায়েন্টিস্টরা চলে গেলেও হাইজেনবার্গ ছিল একটু দেশপ্রেমী। সে দেশ ত্যাগ করেনি এবং সে ভাবত জার্মানির আরো স্ট্রং এবং শক্তিশালী হওয়া উচিত এবং আর জার্মানিকে ঘুরে দাঁড়ানো উচিত। সত্যিকার অর্থে আসলে যে জিনিসটাকে আমরা মোটা দাগে বলতে পারি, সেটা হচ্ছে হাইজেনবার্গ ছিল একজন প্রকৃত দেশপ্রেমী। সে কিন্তু অ্যাডলফ হিটলারের নাজি বাহিনীকে অতটা পছন্দ করতো না এবং তাদের ফিলসফিকে সে ততটা সাপোর্ট করতো না, কিন্তু সে জার্মানিকে সাপোর্ট করতো এবং জার্মানির প্রতি যে তার ভালোবাসা এবং জার্মানকে যে সে নতুনভাবে ঘুরে দাঁড়ানো অর্থনৈতিকভাবে, কারণ ওই সময়টাতে জার্মানির অর্থনীতি বেশ বাজে অবস্থা ছিল, তার উপরে আবার ঋণ পরিশোধ করতে হতো প্রতি বছর। তো এই সব বিষয়গুলো আসলে সে হাইজেনবার্গ আসলে খুব ভালোভাবে নিতে পারতো না। সে সবসময় মনে করতো যে না, বা জার্মানির আসলে রিকভার করা উচিত, আরো ভালোভাবে ফিরে আসা উচিত। ওয়ার্নার হাইজেনবার্গ সে যে জার্মানির পলিটিক্যাল মুভমেন্টগুলো কতটা সাপোর্ট বা পছন্দ করে না, এগুলো নাজি বাহিনী অনেকটাই আঁচ করতে পারতো এবং তারা হাইজেনবার্গকে তেমন একটা বিশ্বাস করতো না, তাকে শুরুর দিকে একটু অবজারভেশনের মধ্যে রেখেছিল। 1938 সালের দিকে বার্লিনে নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করা হয়, তারপরে আসলে বিষয়টা একটু ঘুরে যায় এবং তখনকার সময়ে এই জিনিসটা আনুমানিক বলা হয়ে থাকে যে 1939 সালের দিকে জার্মানি প্রথম তাদের নিউক্লিয়ার বানানোর যে প্রোগ্রামটা সেটা শুরু করে এবং তারা তাদের নিউক্লিয়ার বানানোর জন্য যেই মূল উপাদান ইউরেনিয়াম, সেটা তারা ইম্পোর্ট করতে থাকে। অন্যদিকে প্রায় 5000 মাইল দূরে আরেকজন বিখ্যাত সায়েন্টিস্ট যে রবার্ট ওপেনহাইমার, সে তার পছন্দের ফিল্ড ফিজিক্স এবং সেটা নিয়ে সে পড়াশোনা করছিলেন এবং তার ভিতরে সবসময় একটা জিনিস কাজ করতো, নতুন কিছু করা এবং নিজেকে নতুন একটা উচ্চতায় নিয়ে যাওয়া, এবং সেটা নিয়ে সে সবসময় ভাবতো এবং তার সকল জ্ঞান এবং ধ্যান, তার জ্ঞান অর্জন সবকিছুই সায়েন্স রিলেটেড ছিল, ফিজিক্স রিলেটেড ছিল। এবং এরকমটাও বলা হয়ে থাকে যে ওপেনহাইমার বন্ধু বানানোটাকে অতটা এনজয় করতো না, সে বন্ধু বানানোর চাইতে সে তার সায়েন্স এবং সে তার গবেষণায় সময় দেওয়াটাই বেশি পছন্দ করত। পরবর্তী সময়ে 1939 সালের দিকে আলবার্ট আইনস্টাইন এবং লিও সিলার, দুজন বিখ্যাত বিজ্ঞানী, একটি চিঠি লেখেন তখনকার আমেরিকার প্রেসিডেন্টের কাছে। তখনকার আমেরিকার প্রেসিডেন্ট ছিল ফ্র্যাঙ্কলিন ডি রোজবেল। নাজি বাহিনী হিটলার পারমাণবিক বোমা বানাচ্ছে এবং সেই সময় ফ্র্যাঙ্কলিন ডি রোজবেলের ভেতরে একটা অন্যরকম একটা ধাক্কা লেগে যায় এবং সে তার সকল সিনেটরদের নিয়ে বসে এবং তারা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ তাদের কি হওয়া উচিত। এবং এর 3 বছর পরই তারা একটি নতুন প্রজেক্ট হাতে নেয় এবং সেটা হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। 1942 সালের 13 আগস্ট ওপেনহাইমারকে হেড বানিয়ে ম্যানহাটন প্রজেক্টটি শুরু করা হয়। মজার বিষয় হচ্ছে এই প্রজেক্টের ব্যয় ধরা হয় $6000, যা কিনা সর্বশেষ তারা খরচ করে ফেলে $2.2 মিলিয়ন। এবং তাদের প্রাথমিক কাজ সেখানে ছিল ইউরেনিয়াম U-238 কে ইউরেনিয়াম 235 রূপান্তর করা। আসলে আমরা এখানে বিষয়টাকে খুব একটা জটিল করব না, খুব সহজভাবে বলতে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম U-238 যেটা, সেটা আসলে চেইন রিয়াকশন হয় না। চেইন রিয়াকশন করার জন্য আসলে নিউক্লিয়ার বোমার চেইন রিয়াকশনের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে
235 এবং এটাই তাদের প্রাথমিক কাজ ছিল। এবং পরবর্তীতে তারা আসলে একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে প্লুটোনিয়াম আরো বেশি তেজস্ক্রিয় সম্পন্ন একটি উপাদান। এবং প্লুটোনিয়ামটি অবশ্য আসে U-28 কে প্রথমে নেপটুনিয়াম এবং পরবর্তীতে প্লুটোনিয়ামে রূপান্তর করা হয়। আসলে বিষয়টা এত জটিলভাবে ভাবার কিছু নেই, আমরা আসলে আমাদের গল্পে ফিরে যাই। ওপেনহাইমার সে তার ক্যালকুলেশনগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারতো। এর পেছনে অন্যতম কারণ ছিল তার সাপোর্টিং স্টাফ। জার্মান থেকে সেই সময়ে ইমিগ্রেন্ট করে ইউএসএ যে সকল সায়েন্টিস্টরা চলে এসেছিল, তারা ব্যাপক পরিমাণে সহযোগিতা করেছিল ওপেনহাইমারকে, এবং এটা ছিল একটা টিম গেম। সো এই জন্য তার এই জিনিসটাকে ডেভেলপ করাটা অনেক সহজতর হয়েছিল। অন্যদিকে হাইজেনবার্গের জন্য বিষয়টা অনেকটাই জটিল ছিল, কারণ তখন হিটলার তার সায়েন্টিস্টদের উপরে তেমন একটা বিশ্বাস রাখত না, এবং বিশেষ করে জুইস সায়েন্টিস্টদের উপরে তো নয়ই। সেই জন্য হাইজেনবার্গ তার নিউক্লিয়ার ডেভেলপমেন্টটা অনেকটাই কঠিন হয়ে আসছিল। সে অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারছিল না, এবং এরকমটাও ঘটেছিল তার যে ল্যাবে টেস্ট করার সময় একটা দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনায় তার পুরো ল্যাবটাই পুড়ে যায়, এবং পরবর্তীতে তার এই রিসার্চটা কন্টিনিউ করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। 1939 সালের দিকে অ্যাডলফ হিটলার পোল্যান্ড দখল করার মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক সূচনা শুরু হয়ে থাকে, এবং বলা হয়ে থাকে সেই সময়টাতেই যে নিউক্লিয়ার ডেভেলপমেন্টটা চলছিল হাইজেনবার্গকে দিয়ে, সেটা বেশি দিন আর কন্টিনিউ করতে পারেনি। জার্মানির অনেক প্রবলেম ছিল সেই সময়টাতে। একটা প্রবলেম ছিল তাদের নিজেদের ইউরেনিয়াম ছিল না, তাদেরকে ইনপুট করতে হতো, এবং সবচাইতে বড় প্রবলেমটা ছিল তাদের যেই সায়েন্টিস্টগুলো সেগুলো আর জার্মানিতে ছিল না, তারা সকলে মাইগ্রেন্ট করে ইউএসএ বা পৃথিবীর অন্যান্য দেশে চলে গিয়েছে। সো এত সকল সীমাবদ্ধতার কারণে হাইজেনবার্গের জন্য তথা জার্মানির জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়ে গিয়েছিল নিউক্লিয়ার ডেভেলপমেন্ট। এবং অন্যদিকে অ্যাডলফ হিটলারের তার সায়েন্টিস্টদের উপরে অতটা বিশ্বাস না থাকাটা অন্যতম কারণ বলা হয়ে থাকে। ওপেনহাইমার যখন সে তার নিউক্লিয়ার বোমটাকে ডেভেলপ করে ফেলে, তখন সে নিউক্লিয়ার বোমটাকে একটা টেস্ট করতে চেয়েছিল। তবে এই টেস্টের জন্য প্রথমে সে অতটা সাড়া পায়নি, কারণ তাদের ইউরেনিয়ামের শর্টেজ ছিল। কিন্তু ওপেনহাইমারের জোরাজুরিতে তখন তারা এটা রাজি হয়, এবং এই টেস্টটাকে নাম দেয়া হয় ট্রিনিটি টেস্ট। এবং এই টেস্টটা হয়েছিল লস অ্যালামোসের মেক্সিকো ডিজার্টে 1945 16 জুলাই সকাল 5:30 একটা বিশাল ধামাকা হয়ে যায়। ওপেনহাইমার ভেবেছিল এবং তার আইডিয়াটা ছিল এই বমের যেই বিস্ফোরণটি হবে এর সাইজটা হবে অ্যারাউন্ড 0.3 কিলোটনস অফ টিএনটি, কিন্তু এটা ছিল 50 গুণ বেশি ডেঞ্জারাস, এবং এর যে শক ওয়েভ, এর ডিস্টেন্স ছিল 160 কিলোমিটার দূর পর্যন্ত, এবং ক্লাউড যে ধোঁয়াটা সেটা প্রায় 12 কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছিল, যা ছিল অবিশ্বাস্য। এবং ওপেনহাইমার এটা দেখে তার রীতিমতো বিশ্বাসই হচ্ছিল না যে সে কি আবিষ্কার করে ফেলেছে। এবং এটা আবিষ্কার করার 1 মাসের মধ্যেই 16 আগস্ট 1945 সালে লিটল বয় আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করা উচিত, বম দুটো বানানো হয়েছিল, একটার নাম ছিল লিটল বয় এবং আরো একটার নাম ছিল ফ্যাডম্যান। ফ্যাডম্যান বেসিক্যালি প্লুটোনিয়াম দিয়ে বানানো। প্লুটোনিয়াম যে হাইলি তেজস্ক্রিয় যেই উপাদান, সেটা নিয়ে ফ্যাডম্যানটা বানানো, যা লিটল বয়ের চাইতে আরো বেশি পরিমাণে ধ্বংস করতে সক্ষম। বম টেস্ট করার 1 মাসের ভিতরেই 6 আগস্ট 1945 সালে লিটল বয় বোমাটি হিরোশিমাতে ফেলানো হয়, এবং হিরোশিমাতে এই প্রথম বমটি ফেলানোর পরপরই তীব্রতা এবং গরমের ভাব এতটাই হয়েছিল যে কিছু মানুষ, সেই বমের আশেপাশে থাকা কিছু মানুষ বাষ্প হয়ে যায়। জাস্ট ভেবে দেখেন বমের তাপমাত্রা কতটা ছিল, এবং সেখানে এস্টিমেটেড করা হয় 1,40,000 মানুষ মারা গিয়েছিল। পরবর্তীতে কিছু মানুষের ক্যান্সার, এবং 6 মাস 1 বছর এভাবে পর্যায়ক্রমে অনেক মানুষ মারা যেতে থাকে। এবং এর 3 দিন পরে দ্বিতীয় যে বোমাটি ফেলা হয়েছিল ফ্যাডম্যান, সেটা ফেলা যায় নাগাসাকিতে। সেটা ছিল 9 আগস্ট 1945 সাল, এবং এই বোমাটা প্রথমকার বোমাটার চাইতে বড় হওয়া সত্ত্বেও এবং এর আয়তনটা বেশি হওয়া সত্ত্বেও হতাহতের পরিমাণটা একটু কম ছিল, এবং সেখানে প্রায় আনুমানিক এস্টিমেট করা হয় সব মিলিয়ে 74,000 মানুষ মারা গিয়েছিল। এবং এর মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্ত ঘোষণা হয়, এবং পরবর্তীতে 1945 সালের 3 মে হাইজেনবার্গকে অ্যারেস্ট করা হয়, এবং তার অপরাধ নাজি বাহিনীকে নিউক্লিয়ার ডেভেলপ করার জন্য তাকে দায়ী করে জেলে দেওয়া হয়, এবং পরবর্তীতে তাকে আবারও ছেড়ে দেওয়া
হয় এবং সে তার বাকিটি জীবন ইউরোপের বিভিন্ন জায়গায় সে বিভিন্ন ইউনিভার্সিটিতে সে লেকচার দিত এবং সে জার্মানিতেও পরবর্তীতে তার বাকিটি জীবন কাটায়। তো এই ছিল আজকের বিখ্যাত সায়েন্টিস্টকে নিয়ে আলোচনা। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।